আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি শারজিলা সুলতানা, আট্টাসিনাথ মাধ্যমিক বিদ্যালয়, জাহানাবাদ ক্যান্ট, ফুলতলা, খুলনা। অনলাইন ক্লাসে আজকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায়ের একটা পাঠ নিয়ে তোমাদের সাথে আছি। আজকে আমাদের অধ্যায়ের নাম রাষ্ট্র, নাগরিকতা ও আইন। আর এই অধ্যায়ের আইন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা যে কোনো বিষয়ে যে কোনো কাজ করতে গেলে কিছু নিয়ম মেনে করে থাকি। বিশেষ করে কোনো প্রতিষ্ঠানে বা লেখাপড়ায় যা কিছুতেই কোনো কিছু করতে চায় না কেন, কোনো নিয়ম মেনেই আমরা কিন্তু করে থাকি। এই নিয়মগুলো কোথা থেকে আসে, কিভাবে আসে, এইসবই নিয়েই আজকের আলোচনা। মূলত এই নিয়মকানুনগুলোই হচ্ছে আইন। সেটা লিখিত হতে পারে বা অলিখিত হতে পারে। তাহলে আজকে আসো আমরা সবাই আইন, এই আইনের ধারণা আর আইনের কি কি বৈশিষ্ট্য আছে এসব নিয়ে আলোচনা করি, এবং এই আইনটা কোথা থেকে আসলো, কিভাবে তৈরি হলো, সে বিষয়ে আলোচনা করব। সাধারণভাবে আমরা আইন বলতে কি বুঝি, সেটা সামাজিকভাবে স্বীকৃত লিখিত ও অলিখিত বিধিবিধান ও রীতিনীতি হচ্ছে আইন। লিখিত অলিখিত বিধিবিধান ও রীতিনীতি। এটাকে সাধারণভাবে আমরা আইন বলে থাকি। মানুষের যে আচার আচরণ আছে, এই আচরণকে নিয়ন্ত্রণ করে কে? এই আইন। আচার আচরণকে নিয়ন্ত্রণ করে, এবং এই আচার আচরণকে নিয়ন্ত্রণ করে সমাজে যাতে বিশৃঙ্খলা না হয়, শৃঙ্খলা বজায় রাখতেই এই নিয়ম কানুনগুলো তৈরি হয়েছে। আর এই নিয়মকানুনগুলো একটা সমাজের বা রাষ্ট্রের অধিকাংশ মানুষই কী করে? মেনে চলে। আর মেনে চলে বলেই সমাজে রাষ্ট্রে শৃঙ্খলা বজায় থাকে। যদি না মানতো তাহলে কী হতো? অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হতো। তখনই বিশৃঙ্খলার মাঝে মধ্যে সৃষ্টি হয়ে যায় যখনই কী করে? আইন ভঙ্গ করে বা অপরাধের সৃষ্টি হয়। আইনের যে নিয়মকানুনগুলো রীতিনীতিগুলো আছে এগুলো মেনে না চলে, তখনই কী হয়? বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সুতরাং তাহলে আমরা কি বলতে পারি যে আইন হচ্ছে কতগুলো বিধিবিধান, রীতিনীতি বা নিয়মকানুন, তাই না? এই অর্থে মূলত আইনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা সামাজিক আইন আর একটা রাষ্ট্রীয় আইন। সমাজে মানুষ বসবাস করে, সামাজিক জীবনে মানুষ ওই সমাজের মধ্যে যে আইন কানুনগুলো বা যে বিধিবিধান আছে, রীতিনীতি নিয়মকানুনগুলো মেনে চলে, সেগুলো হচ্ছে সামাজিক আইনের মধ্যে পড়ে। আর রাষ্ট্রীয় কাঠামোর যে বিভিন্ন নিয়মগুলো আছে, বিধিবিধান আছে, এগুলো রাষ্ট্রীয় আইনের ভিতরেই অন্তর্ভুক্ত। মানুষের যে আচার আচরণ নিয়ন্ত্রণ করতে বা সমাজে যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, এই সমস্যাগুলো সর্বজনীনভাবে কী করে? সরকার কর্তৃক গৃহীত এবং গৃহীত যে বিভিন্ন আদেশ নির্দেশ আছে, সেইগুলোই মূলত রাষ্ট্রীয় আইন নামে পরিচিত। এই আইন সম্পর্কে কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীগণ, চিন্তাবিদগণ কী করেছেন? সংজ্ঞা দিয়েছেন। টি.এইচ. গ্রিনের মতে রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহ আইন। অর্থাৎ রাষ্ট্র যেগুলো নিয়মকানুনগুলো দিয়ে দিচ্ছে জনগণের উপর, জনগণের যে অধিকার আছে সেই আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহ যে তোমাকে মানতেই হবে, একটা রাষ্ট্রে বসবাস করতে গেলে যে নিয়মগুলো মানতেই হবে, বাধ্য মানতে, সেইগুলোই হচ্ছে আইন। এরপর দেখো, হল্যান্ডের মতে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম, যা সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক প্রণীত হয়। অর্থাৎ বাহ্যিক আচরণ মানে বাইরের যে আচরণ, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো নিয়ম, যা সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক প্রণীত হয়। অর্থাৎ রাষ্ট্রের যে রাজনৈতিক শক্তি আছে তার থেকেই প্রণীত হয়।
এ সম্পর্কে উড্রো উইলসন বলেছেন, আইন হলো সমাজের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যা সরকারের অধিকার ও ক্ষমতার দ্বারা বলবৎ করা হয়। অর্থাৎ আইন হচ্ছে সমাজের সেই সকল প্রতিষ্ঠিত, মানে এটা প্রতিষ্ঠিত থাকবে বাধ্য প্রথা ও রীতিনীতি যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সমাজ এবং রাষ্ট্র জনগণের উপর আরোপিত করেছে, নিজেরা তৈরি করেনি, এবং যা সরকারের অধিকার ও ক্ষমতার দ্বারা বলবৎ করা হয়। সরকারের যে অধিকার আর ক্ষমতা আছে তার দ্বারা এগুলো গৃহীত হয়েছে। এটাই হচ্ছে আইন। মূলত আমরা বলতে পারি যে সামাজিকভাবে স্বীকৃত বা রাষ্ট্র কর্তৃক আরোপিত যে লিখিত অলিখিত বিধিবিধান নিয়মকানুন রীতিনীতি আছে সেটাই হচ্ছে আইন। এরপর আমরা দেখো আইন কাকে বলে বা আইনের কি ধারা সে সম্পর্কে জানলাম। এরপর আইন কি, এর কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারছি। এখানে দেখো কিছু বৈশিষ্ট্য আছে। আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। আইন মানুষের বাহ্যিক আচরণ ক্রিয়াকলাপকে কিভাবে নিয়ন্ত্রণ করছে? আইন যদি না থাকতো তাহলে মানুষ আরও বেশি অপরাধ করার সুযোগ পেত। যে কোনো ধরনের অপরাধ করলে কি হয়, তাদের নামে মামলা হয়, পুলিশে ধরে নিয়ে যায়, অপরাধের শাস্তি হয়, অপরাধী ফল ভোগ করে। কিন্তু যদি এই অপরাধীর কোনো শাস্তি না থাকতো, কোনো আইন অনুযায়ী এই অপরাধের কোনো সাজা তাকে ভোগ করতে না হতো, তাহলে কি হতো, মানুষ অপরাধীরা অনেক বেশি অপরাধ করে যেত। তাদের যে আচরণ এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যেত না। তারা জানে যে এই অপরাধের শাস্তি আছে, জানার পরেও কেউ কেউ অপরাধ করে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আইন মানতে বাধ্য থাকে। সাজা ভোগের হাত থেকে রক্ষা পেতে তারা অপরাধ থেকেই দূরে থাকে। তারপর দেখো আইন হচ্ছে সার্বজনীন, অর্থাৎ সবার জন্যই, প্রত্যেকটা মানুষের জন্যই একই আইন, কোনো অসমতা নাই, তার সমভাবে রাষ্ট্রের সকলের জন্য প্রযোজ্য হয়। প্রত্যেকটা নাগরিক একটা দেশে অবস্থান করছে, আর সেই দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য একই আইন, আর একই আইনের জন্য যদি কোনো শাস্তির বিধান থাকে আইন ভঙ্গকারীর, তাহলে একই ধরনের শাস্তির বিধান থাকবে। প্রত্যেকটা মানুষ সমানভাবে রাষ্ট্রে চলাফেরা করবে, তাদের অধিকার আছে এবং তাদের উপর যে নিয়ম নীতিগুলো রীতিনীতিগুলো আরোপিত হয়েছে সেগুলো সমান। 3 নম্বর বৈশিষ্ট্য দেখো, আইন হচ্ছে এক ধরনের আদেশ বা নিষেধ। এটা একটা আদেশ বা নিষেধ, তোমরা এটা করো অথবা এটা করো না, যা সকলের মানতে হয়, সবাই মানবে, অবশ্যই এগুলো মানবে। যারা আইন অমান্য করে তাদের সাজা পেতে হয়। সকলের জন্যই এই আদেশ নিষেধগুলো আছে এবং তা সকলেই মানতে হবে, তাদের সবাইকে, যারা রাষ্ট্রে বা সমাজে বসবাস করছে। যদি কেউ না মানে তাহলে তাদের কি হবে, তাদের জন্য শাস্তি হবে। 4 নম্বর দেখো, আইন রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ হতে স্বীকৃত এবং আরোপিত। রাষ্ট্র যারা পরিচালনা করছে, যে কর্তৃপক্ষ আছে, তারা কি করছে, এই আইনটাকে তাদের কাছ থেকে তারা স্বীকৃতি দিচ্ছে এবং তারাই জনগণের উপর এটা আরোপিত করছে। 5 নম্বর দেখো এবং সর্বশেষ বৈশিষ্ট্য, আইন হলো সমাজে প্রচলিত প্রথা ও রীতিনীতি। রাষ্ট্র কর্তৃক স্বীকৃত যে আইনগুলো, সেগুলোর বাইরেও একটা সমাজে বসবাস করতে গেলে সেই সমাজের কতগুলো নিয়মকানুন থাকে। তোমরা অবশ্যই দেখবে, তোমরা যে সমাজে বসবাস করো, নিজেদের প্রত্যেকের যে আলাদা আলাদা সমাজ বা অনেকে একই সমাজে থাকতে পারো, অথবা বাংলাদেশের বিভিন্ন সমাজ যে চিত্র দেখলে তোমরা লক্ষ্য করতে পারবে যে এক এক সমাজে এক এক ধরনের নিয়মকানুন থাকতে পারে। কোনো কোনো সমাজে কিছু নিয়মকানুন আছে যে ওই সমাজের বাইরে সেগুলো কেউ পালন করে না, বা যদি ওই সমাজে এরকম কোনো অপরাধ ঘটে তবে ওই সমাজের যারা সিনিয়র লোকজন আছে, মুরব্বীরা আছেন, তারা থেকেই কি করে ওই সমস্যার সমাধান করে, অপরাধীকে শাস্তিও দেয়। এইগুলো হচ্ছে সমাজের যে প্রথা বা রীতিনীতি তার মধ্যেই অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি দেখলাম, সমাজ আইনের যে বৈশিষ্ট্যগুলো আছে
এই সব বৈশিষ্ট্য দ্বারাই হচ্ছে আইন। ঠিক আছে, তোমরা একটু ভালো করে একবার দেখে নাও। তাহলে আমরা আইনের ধারণা এবং আইনের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এরপর আমরা আইনের উৎস অর্থাৎ আইনটা কোথা থেকে আসলো, এই আইনগুলো কিভাবে সৃষ্টি হলো। প্রত্যেকটা দেশেই গণতান্ত্রিক রাষ্ট্রে আইন পরিষদ আছে, আইনসভা। আমাদের দেশেও রয়েছে। এই আইনসভা থেকেও কিন্তু আইন প্রণয়ন করা হয়। শুধু যে আইনসভা থেকে আইন প্রণয়ন করা হয় সেগুলো দ্বারাই একটা রাষ্ট্রে আইন পরিচালিত হয় তা নয়, এর বাইরেও সমাজের যে প্রথা আছে সেগুলো থেকেও আসতে পারে, ধর্মীয় যে অনুশাসন সেগুলো থেকেও আসতে পারে, অথবা যে বৈজ্ঞানিকরা আছেন তাদের আলোচনা, তারপর বিভিন্ন উৎস থেকে আইন সৃষ্টি হতে পারে। এসে তাহলে আমরা আজ আইনের উৎসগুলো কি কি সেগুলো সম্পর্কে আলোচনা করি। আইনের উৎস। মানুষ যখন একত্রিত হয়ে বসবাস শুরু করলো তখন প্রথম দিকে কিন্তু রাষ্ট্র ছিল না, আইনসভা ছিল না। তখন কিন্তু মানুষ সমাজে একত্রে বসবাস করত, আর সেই সমাজের মানুষ কতগুলো নিয়মকানুন বেঁধে দিয়ে সমাজকে পরিচালিত করত। সেখানে যারা প্রবীণ বয়স্ক মানুষরা থাকতো তারা কি করত, সমাজটাকে পরিচালনা করত। সেই সমাজ কিন্তু এখনও আমাদের মধ্যে আছে। রাষ্ট্রীয় আইন সৃষ্টি হলেও সেই সমাজ কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি, আর সেই সমাজের নিয়মকানুনগুলো বাদ হয়ে যায়নি। তার থেকে এখনও কিছু নিয়মকানুন রীতিনীতি প্রচলিত আছে। এই যে নিয়মকানুন রীতিনীতিগুলো এখনও প্রচলিত আছে এটাকে আমরা বলবো, এটাকে সাধারণত বলা হয় প্রথা। আর এই প্রথা আইনের উৎসের অন্তর্ভুক্ত, মানে অর্থাৎ আইনের উৎস একটি উৎস হলো প্রথা। তাহলে প্রথা হচ্ছে আইনের সব থেকে প্রাচীনতম উৎস। কেন? কারণ সমাজের যে রীতিনীতি নিয়মকানুনগুলোই এইগুলোই প্রথা, আর এই প্রথাটা এখনও আইনের উৎস হিসেবে প্রচলিত আছে। এই রীতিনীতি নিয়মকানুন অর্থাৎ এই প্রথা দ্বারা এখনও রাষ্ট্রে যে আইন আছে তার মধ্যে প্রথা প্রচলন আছে। তাহলে প্রথা হচ্ছে সবথেকে প্রাচীনতম উৎস। প্রাচীনতম উৎস এই সকল সামাজিক প্রথা এরকমই, তাদের আবেদন এতই বেশি যে এগুলো অমান্য করলে সংঘাত আর বিদ্রোহের সৃষ্টি হয়। একটা সমাজে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, সমাজে যদি কেউ এই সামাজিক আইন ভঙ্গ করে বা অনেক আগে থেকে একটা নিয়ম রীতিনীতি চলে আসছে, সেই নিয়মটা যদি কেউ ভঙ্গ করে তাহলে কি বিশৃঙ্খলা, সংঘাত, সংগ্রামের সৃষ্টি হয়, তাই না? সামাজিক এই প্রথার জোর অনেক বেশি। সমাজে প্রচলিত যে রীতিনীতি, আচার আচরণ, অভ্যাস, এইগুলোই হচ্ছে সামাজিক প্রথা। সমাজের রীতিনীতি, আচার আচরণ, এইগুলোই হচ্ছে সামাজিক প্রথা। এইগুলো চলতে চলতে কালক্রমে প্রচলিত হতে হতে একসময় কি হয়েছে, আইনে পরিণত হয়েছে। আর এই আইন তখনই আইন হিসাবে কার্যকর হয়েছে যখন রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। তাহলে কালক্রমে এই সমাজের যে প্রথাগুলো প্রচলিত হতে হতে যখন রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে তখনই সেটা আইনে পরিণত হয়েছে। যেমন ব্রিটেনের অধিকাংশ আইনই হচ্ছে প্রথা থেকে এসেছে। কোথায়? ব্রিটেনে। ব্রিটেনের অধিকাংশ আইনই
অর্থাৎ ইংল্যান্ড, এখানে অধিকাংশ আইনই কিন্তু প্রথা থেকে এসেছে। এরপর দেখো, আমরা কিন্তু সমাজের নিয়মকানুনগুলো মেনে চলি এবং ধর্মীয় যে অনুশাসনগুলো আছে সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করি। বিশেষ করে আমরা মুসলিম জাতি, মুসলিম দেশ, আমাদের দেশে যে ধর্মীয় অনুশাসনগুলো আছে, ধর্মীয় নিয়মকানুনগুলো আছে, এগুলো আমরা বেশিরভাগই মেনে চলার চেষ্টা করি। এগুলো থেকেও কিছু কিছু আইন রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। মানুষের ওপর ধর্মের প্রভাবটা অপরিসীম, কারণ প্রাচীনকাল থেকেই মানুষ কি করে? ঈশ্বরে বিশ্বাস করে, আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে আসছে। তাই ধর্ম, ধর্মীয় অনুশাসন আর যে ধর্মগ্রন্থ, এগুলো হচ্ছে আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। তাহলে আমাদের দ্বিতীয় উৎস কি লিখব? ধর্ম। ধর্মীয় অনুশাসন, ধর্মগ্রন্থ, এই সব কিছুই হচ্ছে আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসের মধ্যে পড়ে। সেটা যে কোনো ধর্মই হতে পারে, শুধু যে মুসলিম ধর্ম, ইসলাম ধর্মের আইনই আইন তা নয়। যে যে ধর্ম পালন করে তারা সেই ধর্মের অনুসারী এবং তারা তাদের সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, সেই আইন মেনে চলে। ধর্মভিত্তিক রাষ্ট্রে ধর্মীয় বিধানই হচ্ছে রাষ্ট্রীয় আইন হিসেবে বিবেচিত হয়। যেসব রাষ্ট্র ধর্মীয় আইন অনুযায়ী চলে, ধর্মভিত্তিক যে রাষ্ট্রগুলো আছে, ইসলাম, বিশেষ করে ইসলাম ভিত্তিক রাষ্ট্র বা অন্য ধর্মেরও অনুসারী যারা, তারা তাদের ধর্মকে বিশ্বাস করে তাদের ধর্মের যে আইন নিয়মকানুনগুলো আছে সেগুলোকেই আইনে পরিণত করে সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে। ইসলামিক রাষ্ট্রের যে আইন আছে সেই আইন প্রধানত ইসলামিক যে সুন্নাহ, কুরআন ও শরিয়ার উপরই নির্ভরশীল। হিন্দুদের ক্ষেত্রে হিন্দুদের যে ধর্মগ্রন্থ আছে, বেদ, রামায়ণ, তাদের সেইগুলো ফলো করে সেই অনুযায়ী রাষ্ট্র বা নিজেদেরকে পরিচালনা করে, তাদের সেই সমাজে সেগুলো প্রচলিত। বর্তমান যুগে ধর্মীয় রীতিনীতি আইন রূপে গ্রহণ করে সেটা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি দেওয়া হয়েছে। যেমন বিবাহ, উত্তরাধিকার প্রভৃতি বিষয়ে মুসলমান ও হিন্দু সম্প্রদায় কি করে? নিজ নিজ নিয়ম, ধর্মীয় অনুশাসন মেনে চলে। তাহলে আমরা কয়টা পেলাম? একটা হচ্ছে প্রথা, একটা হচ্ছে ধর্ম। এরপর দেখো, আমরা জানি যে অপরাধী যদি ধরা পড়ে তখন তার কি হয়? বিচার হয়। বিচার হয়ে তারপর তাকে শাস্তি প্রদান করা হয়। বিচারকরা তাদের অপরাধীদের বিচার করে। অপরাধীদের বিচার করতে যে এমন কিছু সমস্যা এসে যায় যার বিচার কার্য পরিচালনায় বিচারককে অনেক সময় সমস্যায় পড়তে হয়। কোন ধরনের সমস্যা? সেটা হচ্ছে যে আইন কানুনগুলো আছে, যে নিয়ম কানুনগুলো আছে, সেই অনুযায়ী বিচারক বিচার কার্যটা সম্পাদন করতে পারছেন না, নিষ্পত্তি করতে পারছেন না। তখন বিচারক কি করেন? তার যে অভিজ্ঞতা, তার যে বুদ্ধি, মেধা, এইগুলো দ্বারা তিনি কি করেন? নিজে তার সুষ্ঠু ন্যায়সঙ্গত একটা বিচার কার্য সম্পাদন করেন। সেই বিচার কার্যটাই সেটা প্রচলিত আইনের সঙ্গে সঙ্গতি রেখেই ব্যাখ্যা প্রদান করে তিনি রায় প্রদান করেন। এই যে এটা একটা দৃষ্টান্ত হয়ে যায় এবং একসময় এটাই আইনে পরিণত হয়। আর তাই দেখা যায় বিচারকের রায়ও কি হয়? আইনের একটি উৎস। তাহলে আমরা 3 নম্বরে কি দিব? বিচারকের রায়। বিচারকের রায়, সেটা আমরা দিতে পারি বিচারকের বুদ্ধি, মেধা, অভিজ্ঞতা প্রভৃতি দ্বারা কি করে? বিচারক প্রচলিত আইনের সাথে সঙ্গতি রেখেই নতুন রায় প্রদান করেন। সেটাই কি হয়? একসময় আইনে পরিণত হয়। আমরা জানি যে বিজ্ঞানের অনেক বিষয় আছে যেগুলো সমস্যার সমাধান বৈজ্ঞানিকরা বেশিরভাগ করে থাকেন। এই বিজ্ঞানের যে বৈজ্ঞানিকরা আছেন তারা কি করেন? আইনবিদদের
আইনবিদদের বিজ্ঞানসম্মত আলোচনা। আইনবিদরাও কি করেন, বৈজ্ঞানিকদের মতো তাদের আইন বিষয়ে যা কিছু আছে তারা বিজ্ঞানের সম্মত আলোচনা করেই তার সমস্যার সমাধান করে চেষ্টা করেন। তাদের যে আইন বিষয়ক বই আছে, আইনবিদগণ আইন বিষয়ক যে বই আছে সেই বইয়ের আলোকেই কিন্তু তাদের কার্যটা সম্পাদন করে থাকেন। প্রখ্যাত আইনবিদদের যে ব্যাখ্যা, যে মূল্যায়ন ইত্যাদি থেকে রাষ্ট্র প্রয়োজনীয় যে আইনের দরকার হয় বা সমস্যার সমাধানের জন্য যে নিয়ম রীতিনীতিগুলো প্রয়োজন হয় তারা সেই আইনবিদদের কাছ থেকে নিয়ে থাকেন, তাদের আলোচনা থেকে বা তাদের যে মূল্যায়ন ইত্যাদি থেকে তারা নিয়ে থাকেন। ব্রিটেনের আইন ব্যবস্থায় আইনবিদ কোক, ব্ল্যাকস্টোন এরা ইসলামী আইনের ক্ষেত্রে ইমাম আবু হানিফা প্রমুখের অনেক অভিমতই কি হয়েছে, আইনে স্বীকৃত হয়েছে। তাহলে আমরা 4 নম্বরটা কি লিখতে পারি, বিজ্ঞানসম্মত আলোচনা। বিজ্ঞানসম্মত আলোচনা তাহলে আইনের অন্যতম একটি উৎস। এটা কি করে, আইনবিদদের প্রখ্যাত যে আইনবিদগণ আছেন আইনবিদদের ব্যাখ্যা, মূল্যায়ন, আলোচনা প্রভৃতি থেকে আইনের সন্ধান করে সেগুলো নিজেদের সমস্যার সমাধানে ব্যবহার করে প্রয়োগ করেন এবং সেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত আইনে পরিণত হয়। এরপর দেখো আমরা তাহলে কয়টা পেলাম, প্রথা, ধর্ম, বিচারকের রায়, বিজ্ঞানসম্মত আলোচনা। বিচারক যখন প্রচলিত আইনের মাধ্যমে বিচার কার্য সম্পাদন করছেন এবং উপযুক্ত আইনের অভাবে ন্যায় পরিচালনা করতে ব্যর্থ হচ্ছেন তখন কি হয়, নিজস্ব সামাজিক নীতিবোধের আলোকে ন্যায্য রায় প্রদান করে থাকেন। এরূপ যে নীতিবোধ দ্বারা প্রণীত আইন দেশের আইনের মর্যাদায় রূপলাভ করেছে সেগুলোকে বলা হচ্ছে ন্যায়বোধ। সেগুলো কোন উৎসের মধ্যে পড়ে, ন্যায়বোধ। অর্থাৎ নিজের বুদ্ধি বিবেক দিয়ে বিচারক যখন আইনের নিয়ম কানুন অনুযায়ী নিজস্ব মতামত দিয়ে সামাজিক নীতিবোধের আলোকে রায় প্রদান করেন সেগুলো হচ্ছে ন্যায়বোধের অন্তর্ভুক্ত। তাই ন্যায়নীতি ও ন্যায়পরায়ণতা আইনের একটি প্রকৃষ্ট উদাহরণ। ন্যায়বোধ, ন্যায়পরায়ণতা এগুলো আইনের একটা প্রকৃষ্ট উদাহরণ। তাহলে ন্যায়বোধ আইনের একটি উৎসের মধ্যে পড়ে। আমরা জানি, প্রথমে বলেছিলাম যে আইনসভা দ্বারা কি হয়, আইন প্রণয়ন করা হয়, আইন প্রণীত হয়, সেই আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়। আইনসভায় এই যে উৎসগুলো আছে এইগুলোর যে আইন সেগুলো স্বীকৃতি প্রদান করে। আর এগুলোর বাইরে আইনসভা যখন নিজেই কোনো নতুন আইন প্রণয়ন করে সেগুলো সেই আইনগুলোর উৎস হচ্ছে আইন সভা। তাহলে আমাদের 6 নম্বর উৎসটা দেখো, আইন সভা। আধুনিক রাষ্ট্রে আইনসভাই হচ্ছে আইনের প্রধান উৎস। আধুনিক রাষ্ট্রে আইনসভা কি, আইনের প্রধান উৎস। প্রত্যেক গণতান্ত্রিক রাষ্ট্রের সকল নাগরিকই বা সকল আইনসভা বা আইন পরিষদ আছে। আইনসভা নাই এরকম কোনো গণতান্ত্রিক রাষ্ট্র নেই। এই আইনসভায় কি করে, দেশের জনগণের স্বার্থ রক্ষা হয় এইটাকে সামনে রেখে বা লক্ষ্য রেখে প্রয়োজনীয় আইন প্রণয়ন করে ও সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আইনের উৎসগুলো আছে এর বাইরেও আরও কিছু কিছু উৎস আছে, তবে এগুলো প্রধান উৎস। এগুলোর বাইরে যা আছে রাষ্ট্রীয় সংবিধান ও রাষ্ট্রপ্রধানের জারিকৃত প্রশাসনিক ডিক্রি, বৈদেশিক চুক্তি, আন্তর্জাতিক আইন ও কনভেনশনের রটিফিকেশনও আইন হিসেবে গৃহীত হয়। এই যে উৎসগুলো আমরা আজ দেখলাম এই উৎসগুলো
উৎসগুলোর থেকেই মূলত যে আইনগুলো আসে এবং সেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি পায়, সেইগুলোই একটা দেশের রাষ্ট্র পরিচালনার আইন এবং সেগুলো প্রত্যেকটা নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য। অবশ্যই তা মেনে চলতে হবে, আর যদি মেনে চলা না হয় তাহলে কী করা হয়, শাস্তি পেতে হয়। আর এই আইনের রীতিনীতি নিয়মকানুনই হচ্ছে একটা রাষ্ট্রের রীতিনীতি নিয়মকানুনই হচ্ছে আইন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আজকের পাঠটা মনোযোগ সহকারে শুনেছ। তোমরা পাঠ্য বইটা সুন্দরভাবে পড়বে এবং আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এই যে আইনের উৎসগুলো পড়ালাম, এই উৎসের মধ্যে কি কি আইন আছে সেগুলো বোঝার চেষ্টা করবে। তোমাদের বাড়ির কাজ থাকবে আইনের উৎসসমূহের ব্যাখ্যা প্রদান করো। অবশ্যই বই পড়ে নিজেদের ভাষায় নিজেদের মতো করে লিখবে। বাড়ির কাজটা আশা করি তৈরি রাখবে। আজকের প্রত্যেককে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আগামী ক্লাসে আশা করব আবার আমার সাথে থাকবে, এই আশা রাখছি। সবাই সাবধানে থাকবে, সুরক্ষিত থাকবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আর অপরিষ্কার হাতে কখনো চোখ নাক মুখে হাত দেবে না। সবাই সচেতনভাবে চলাফেরা করবে, অন্যকেও সচেতন করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।